আমরা এখন আয়নিক যৌগের দ্রাব্যতা নিয়ে ডিসকাশন করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম কানুন, কিছু কথাবার্তা বলবো। অবশ্যই তুমি নতুন কিছু এখান থেকে শিখতে পারবা, একটু মনোযোগ দিও। ওকে, তো মনে রাখবা যে কোনো যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার জন্য একটা ফেমাস লাইন আছে। লাইনটা হচ্ছে লাইক ডিজলভ লাইক, লাইক ডিজলভ লাইক। এটার মানে কি? এই যে লাইক লাইক মানে পোলার যৌগ দ্রবীভূত হবে পোলার দ্রাবকে, আর অপোলার যৌগ দ্রবীভূত হবে অপোলার দ্রাবকে। আমরা তো আয়নিক যৌগ পড়তেছি, আয়নিক যৌগ হচ্ছে পোলার যৌগ। তাহলে লেখো পোলার যৌগ, পোলার যৌগ দ্রবীভূত হয়, ডিজলভ মানে দ্রবীভূত হওয়া, দ্রবীভূত হয় পোলার দ্রাবকে, পোলার দ্রাবকে। মানে লাইক লাইক, পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, অপোলার যৌগ দ্রবীভূত হবে অপোলার দ্রাবকে। পোলার পোলার, অপোলার অপোলার। ওকে, যেমন পোলার যৌগের উদাহরণ কি? আমাদের এই আয়নিক যৌগ, আয়নিক যৌগ হচ্ছে পোলার দ্রাবক। দেখো আয়নিক যৌগ, আয়নিক যৌগ হচ্ছে পোলার যৌগের উদাহরণ। কেন? পোলার যৌগ হচ্ছে তারা যাদের যাদের পজিটিভ নেগেটিভ আছে। যেমন আমি আয়নিক যৌগ একটা নিলাম, সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম কি পজিটিভ, ক্লোরিন কি নেগেটিভ। এই যে পজিটিভ নেগেটিভ এই ব্যাপারটা থাকলেই সেটা হচ্ছে পোলার যৌগ। পোলার দ্রাবক, পোলার দ্রাবক একটা উদাহরণ নেই আমাদের ফেমাস, সেটা হচ্ছে পানি। অক্সিজেন একটা, এটা দুইটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। সমযোজী বন্ধন শেয়ার হয়, সেখান থেকে ইলেকট্রনের আদান প্রদান হয় না, তাহলে পজিটিভ নেগেটিভ আসবে কোথা থেকে? হ্যাঁ, অক্সিজেন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ আর হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রোপজিটিভ। অর্থাৎ শেয়ার হইলেও এই শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে একটু টেনে নেয়, একটু টেনে নেয়। তাই অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ। পার্শিয়াল কেন? কারণ পুরোপুরি তার অক্সিজেন নিয়ে নেয় না। আয়নিক যৌগে যেমন ক্লোরিন পুরোপুরি নিয়ে নেয়, তাই নেগেটিভ, আর সোডিয়াম পুরোপুরি পজিটিভ। আর এইদিকে অক্সিজেন আংশিক নেয়, তাই আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ। এই যে পজিটিভ নেগেটিভ তো আছে, তার মানে পানি একটা কি পোলার দ্রাবক। এই জন্য আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। বাট এই যে বললাম পোলার যৌগ দ্রবীভূত হয় পোলার দ্রাবকে, অপোলার যৌগ দ্রবীভূত হয় অপোলার দ্রাবকে, এটা 100% ট্রু না, একটু ব্যতিক্রম আছে। তাই আমি যেটা বলছি, এটা বইপত্র নাই, আমি যেটা বলছি যে কোনো যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূতের একটা শর্ত, শর্তটাকে খেয়াল করো। আগে লিখি, একটা যৌগ একটা যৌগ দ্রবীভূত হবে একটা দ্রাবকে, তাই না? লাইক ডিজলভ লাইক মতে কি, যৌগ যদি পোলার যৌগ হয়, যৌগ যদি পোলার যৌগ হয় তাহলে দ্রাবকটা হবে পোলার দ্রাবক, পোলার দ্রাবক, তাই না? যেমন আমাদের আয়নিক যৌগ, আয়নিক যৌগ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পোলার যৌগ, পোলার দ্রাবক পানি। অর্থাৎ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। এট দ্য সেম টাইম আমরা যদি অপোলার যৌগ নিই, অপোলার যৌগ সে দ্রবীভূত হবে কোথায়? অপোলার দ্রাবকে। অপোলার যৌগ কারা? সমযোজী যৌগ বলা, সমযোজী। অপোলার দ্রাবক এরকম উদাহরণ, এরকম উদাহরণ হচ্ছে বেনজিন, বেনজিন, তারপর কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এরপর হচ্ছে হেক্সেন, হেক্সেন, এরপর হচ্ছে টলুইন। এগুলো হচ্ছে সব অপোলার যৌগ। সমযোজী যৌগ দ্রবীভূত হবে এই যে এইসব অপোলার দ্রাবকে। ঠিক আছে বলছি, বাট আমি তোমাকে বলছি যে এই যে পোলার
যৌগ পোলার দ্রবকে, অপোলার যৌগ অপোলার দ্রবকে দ্রবীভূত হয়। এটার এক্সেপশন আছে, সত্যি আছে। তাহলে মেন শর্ত কি দিবা? এটা আমি যাচাই বাছাই করে আমার কাছে মনে হলো এটা মেন শর্ত। মেন শর্ত হচ্ছে এই যে যৌগ আর দ্রাবকের মধ্যে বন্ধন তৈরি হতে হবে, মেন শর্ত এটাই। যৌগ আর দ্রাবকের মধ্যে বন্ধন তৈরি হতে হবে, বন্ধন, বন্ধন, এটা হচ্ছে মেন শর্ত। লিখে রাখো মেন কন্ডিশন, মেন কন্ডিশন, এটা হচ্ছে মেন কন্ডিশন। একটা যৌগ একটা দ্রাবকে দ্রবীভূত হবে যদি ওই যৌগটা ওই দ্রাবকের সাথে বন্ধন তৈরি করে, একটা ইন্টারেকশন তৈরি করে। তো আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে, তার মানে আয়নিক যৌগ অবশ্যই পানিতে কি হবে? পানির সাথে কি করবে? একটা বন্ধন তৈরি করবে। কি বন্ধন দেখি তো, হয় কিনা? ফোকাস করো। আমরা নেই, আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড নেই, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কিভাবে থাকে? সোডিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ। এটা হচ্ছে অ্যানায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন। এদের মধ্যে একটা আয়নিক বন্ধন থাকবে। বন্ধনটা কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, পজিটিভ নেগেটিভ একটা ফোর্স থাকে, অনেক শক্তিশালী। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, তাই না? বারবার বলে আসতেছে আমরা। এখন তুমি যদি এটা পানিতে ছাড়ো না, কি হবে জানো? পানিতে ছাড়লে পানির যে এই যে ক্লোরিন কি নেগেটিভ না? ক্লোরিন তো নেগেটিভ, ক্লোরিন নেগেটিভ। আর পানির যে আছে হাইড্রোজেন পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ, অক্সিজেন, অক্সিজেন, এটা পানি না? এই হাইড্রোজেনটা কি? পার্শিয়াল পজিটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ। এই যে ক্লোরিন নেগেটিভ, এই ক্লোরিন নেগেটিভের নেগেটিভকে হাইড্রোজেন কি করবে? টান দিবে, টান দিবে। যেতে চাইবো, যেতে চাবো না, কারণ কি? সোডিয়ামের সাথে আকর্ষণ আছে। অন্যদিকে আবার সোডিয়াম পজিটিভকে পানির যে অক্সিজেন নেগেটিভ আছে সে টান দিবে। অক্সিজেন নেগেটিভ না? পার্শিয়াল নেগেটিভ। ফলে এই দিক থেকে, এই দিক থেকে সোডিয়ামকে পানির অণু অক্সিজেন টান দিতেছে, আর এদিক থেকে ক্লোরিনকে পানির অণু হাইড্রোজেন টান দিতেছে। টান দিলে কি হয়ে যাবে? বন্ধনটা ছিন্ন হয়ে যাবে, এই বন্ধনটা ছিন্ন হয়ে যাবে, এই বন্ধন ছিন্ন হয়ে যাবে। এই বন্ধন ছিন্ন করতে যে শক্তিটা লাগে সেটা কি বলছি? সেটা কিনা বলছি ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি। তাহলে এখানে এনার্জি কি? এনার্জি নিট, এনার্জি নিট, এনার্জি লাগে, সেটা কি বলছি? ল্যাটিস এনার্জি। এই ল্যাটিস এনার্জি কে দেয়? পানি দেয়। পানি সাপ্লাই করলো, কেন কল পারলো? কারণ যে পজিটিভ নেগেটিভ পার্ট আছে। দেন কি হয়ে যাবে? দেন দেখো, এই যে সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম পজিটিভ, ওকে। একে আলাদা করে ক্লোরিনকে দূরে সরাই ফেলছে, দূরে সরাই ফেলছে, ক্লোরিন নেগেটিভ, ওকে, দূরে সরাই ফেলছে। দেখো তো, আবার কি পজিটিভ আকর্ষণ করে আবার কাছাকাছি আসতে পারে না? হ্যাঁ আসতে পারে। আসতে পারলে কি করবে? আবার যৌগ তৈরি করে ফেলবে। এই যৌগ যদি তৈরি করতে না পারে, এর জন্য এই সোডিয়াম আর ক্লোরিনকে পানি আবার ঘেরাও করে ফেলবে। ঘেরাও কিভাবে করবে? দেখো, এই যে পজিটিভ সোডিয়াম পজিটিভ, পানির অনুযায়ী অক্সিজেন নেগেটিভ, এটা ঘেরাও করবে, এটা ঘেরাও করবে। অক্সিজেন আবার দুটো করে হাইড্রোজেন না? দুটো করে হাইড্রোজেন, দুটো করে হাইড্রোজেন। অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ। ওদিকে আমার সবগুলো দেখাইতে হবে? কিন্তু নিজে জানো অনেক সময় যেতেছে এগুলোতে। তো আবার অন্যদিকে দেখো তো কি হয়। এই সোডিয়াম পজিটিভ, একটু মনোযোগ দাও, সোডিয়াম পজিটিভ, অক্সিজেন গুলো কি নেগেটিভ না? তাই এই যে আয়ন, এটা সোডিয়াম কমপ্লিট পজিটিভ কমপ্লিট নেগেটিভ কি বলা হয়? আয়ন। আর পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ বলা হয় ডাইপোল। তাহলে এই যে আয়ন আর এই যে ডাইপোল, এদের মধ্যে একটা কি হবে? আকর্ষণ সৃষ্টি হবে, আকর্ষণ। আমি এইভাবে দেখাই, বারবার ডট ডট দেওয়ার সময় লাগে, এইভাবে দিলাম আকর্ষণ, হ্যাঁ।
তাহলে আয়ন ডাইপোল আকর্ষণ। আবার এই ক্লোরিনকে পানির অণু হাইড্রোজেন সেটা ঘেরাও করবে, নেগেটিভ। পানির অণু হাইড্রোজেন সেটা ঘেরাও করবে, হাইড্রোজেন তো পজিটিভ, তাই না? হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, পজিটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, নেগেটিভ, পজিটিভ, 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 নেগেটিভ, পজিটিভ, পজিটিভ, পজিটিভ। এই যে ক্লোরিন আয়ন নেগেটিভ আয়ন, আর হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ মানে ডাইপোল, এদের মধ্যে কি হবে? নেগেটিভ পজিটিভ আকর্ষণ সৃষ্টি হবে। তাহলে দেখো কি হইলো, অনেক গলার মধ্যে সমস্যা, বুঝছো? সরি। আয়ন ডাইপোল, আয়ন ডাইপোল একটা বল কিন্তু সৃষ্টি হয়ে গেছে, আয়নিক যৌগের সাথে আয়নিক যৌগকে সেপারেট করে ফেলছে এবং একটা বন্ধনও সৃষ্টি হয়ে গেছে। যৌগের সাথে পানি দ্রাবকের বন্ধন তৈরি হলো না, কি বন্ধন? এই বন্ধনটার নাম হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল, আয়ন ডাইপোল আকর্ষণ বল। এটা ওয়ান কাইন্ডস অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স, আমরা শুরুতে বলছিলাম, একদম মনে করে দেখো প্রথম পর্বে। আয়ন ডাইপোল আকর্ষণ বল, ওয়ান কাইন্ডস অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স। আমরা যে বলি অপোলার অপোলার সমযোজনের মধ্যে যে বন্ধন সেটাকে ভ্যান ডার ওয়ালস ফোর্স বলে, ট্রু না? এটাও ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে দেখো বন্ধন হয়েছে না? বন্ধন হয়েছে। আর যে প্রক্রিয়া আয়নিক যৌগের ক্যাটায়ন আর আয়নকে পানির অণু যে ঘেরাও করলো, এই ঘেরাও করার প্রক্রিয়া বলা হয় সলভেশন। কি বলা হয়? সলভেশন, সলভেশন বা হাইড্রেশন, সলভেশন বা হাইড্রেশন দুইটাই বইয়ের মধ্যে আছে, সলভেশন বা হাইড্রেশন। যে ক্যাটায়ন বা অ্যানায়নকে পানির অণুর যে ডাইপোল ঘেরাও করলো, এই ঘেরাও করার প্রক্রিয়া বলা হয় সলভেশন বা অ্যানায়ন। দেখো তো নতুন একটা বন্ধন সৃষ্টি হয়েছে না? আয়ন ডাইপোল আকর্ষণ বল, নতুন একটা বন্ধন সৃষ্টি হয়েছে কিনা? হ্যাঁ সৃষ্টি হয়েছে। এই নতুন বন্ধন সৃষ্টি হলে আমরা বলছি এনার্জি রিলিজ হয়। তাহলে এই যে এটা তো একটা পাত্রের মধ্যে ঘটনা করতেছে না? দেখবা পাত্রটা গরম হয়ে যেতেছে, মানে এখান থেকে কি হবে? এনার্জি রিলিজ হবে, এনার্জি রিলিজ হবে, এনার্জি রিলিজ, এনার্জি রিলিজ। এই যে যে এনার্জিটা রিলিজ হয় এই হাইড্রেশনের সময় বা সলভেশনের সময়, এটাকে বলা হয় হাইড্রেশন এনার্জি, হাইড্রেশন এনার্জি। সলভেশনের সময় যে এনার্জিটা রিলিজ হয় সেটাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। ওকে, তাহলে দেখো তো পানি বন্ধন ভাঙলো, ভাঙার জন্য একটা শক্তি প্রোভাইড করতে হলো, সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। আর বন্ধন আবার তৈরি করলো, তার জন্য যে এনার্জি রিলিজ হলো সেটা হলো হাইড্রেশন এনার্জি। এই দুইটার মধ্যে যদি মনে রাখবা সলুবিলিটি বা দ্রাব্যতা, সলুবিলিটি, সলুবিলিটি, সলুবিলিটির সাথে এই দুটো সম্পর্ক হচ্ছে হাইড্রেশন এনার্জি যত বেশি হবে, হাইড্রেশন এনার্জি যত বেশি হবে সলুবিলিটি তত বেশি, তাই না? এই বন্ধনটা যত বেশি, তার মানে যে দেখো সোডিয়াম পজিটিভ পানির অণু দ্বারা ঘেরা হয়ে গেছে, ক্লোরিন নেগেটিভ পানির দ্বারা ঘেরা হয়ে গেছে, মানে পানিতে কি হয়েছে? দ্রবীভূত হয়ে গেছে, পানিতে দ্রবীভূত হয়ে গেছে। আমরা যে সোডিয়াম অ্যাকোয়াস লিখি না, সোডিয়াম পজিটিভ অ্যাকোয়াস, ক্লোরিন নেগেটিভ অ্যাকোয়াস। এই অ্যাকোয়াস মানে কি? অ্যাকোয়াস মানে যে ক্লোরিনকে পানি অণু ঘেরাও করে ফেলছে। এই অ্যাকোয়াস মানে কি? সোডিয়াম পজিটিভকে পানি ঘেরাও করে ফেলছে, ঘেরাও করে ফেলাই তো দ্রবীভূত হওয়া। তাহলে এই যে বন্ধন আয়ন ডাইপোল আকর্ষণ বল, এই বন্ধনটা যত বেশি হবে দ্রাব্যতা তত বেশি, আর এই বন্ধন যত শক্তিশালী হবে ততই তো এনার্জি রিলিজ, হাইড্রোজেন যত বেশি, হাইড্রোজেন এনার্জি বেশি হওয়া মানে কি? এটা আয়ন ডাইপোল আকর্ষণ বল বেশি বেশি সৃষ্টি হওয়া, বেশি বেশি সৃষ্টি হওয়া মানে কি? আয়ন যৌগ পানিতে দ্রবীভূত হয়ে যাও। তাহলে হাইড্রোজেন এনার্জি যত বেশি হবে সলিবিলিটি তত বেশি। অন দ্য আদার হ্যান্ড এসব এটা যদি ভাঙতে বেশি এনার্জি লাগে তাহলে কি পানি ভাঙবে? ভাঙা তার জন্য কষ্টকর না? ভাঙলেই তো দ্রবীভূত হবে, তাহলে ভাঙাটা যত ইজি হবে দ্রবীভূত তত বেশি। ভাঙাটা কঠিন হলে দ্রবীভূত হওয়াটা কঠিন। ভাঙা কঠিন হবে কখন? যদি এনার্জি বেশি থাকে। তার মানে ল্যাটিস এনার্জির সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। ল্যাটিস এনার্জি যত কম, মানে ভাঙতে যত কম শক্তি লাগবে, ইজিলি ভেঙে যাবে, দ্রাব্যতা তত বেশি। আমরা বুঝতে পারছি। তাহলে শর্ত কি? আয়নিক যৌগ দ্রবীভূত হওয়ার মেন শর্ত হচ্ছে হাইড্রেশন এনার্জি বেশি হতে হবে ল্যাটিস এনার্জি থেকে। আমরা যেটা বলছি যে যৌগ দ্রাবকে দ্রবীভূত হবে, মেন শর্ত হচ্ছে বন্ধন। বন্ধন তৈরি করছে কি বন্ধন? আয়ন ডাইপোল আকর্ষণ বল। এখন থেকে তো
অপোলার সমযোজী যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে, তখন কি বন্ধন সৃষ্টি হয়? তখন একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স সৃষ্টি হয়। এটা কিন্তু অনেক কাছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, আয়ন ডাবল আকর্ষণ বল, অনেক কাছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এখানে একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স সৃষ্টি হবে, তারা কি তোমরা একটু তুলে নাও। আমি মুছে দিলাম 1 2 3। এখন আসো সমযোজী যৌগের দ্রাব্যতা নিয়ে। আমরা তো দেখলাম যে পোলার যৌগ দ্রবীভূত হয় পোলার দ্রাবকে, এখন দেখব অপোলার যৌগ দ্রবীভূত হয় অপোলার দ্রাবকে। অপোলার অপোলার যৌগ দ্রবীভূত হয় অপোলার দ্রাবকে। অপোলার দ্রাবকে। ওকে, লাইক ডিজলভ লাইক, অপোলার যৌগ দ্রবীভূত হবে অপোলার দ্রাবকে। প্রশ্ন হচ্ছে অপোলার মানে কি? অপোলার হচ্ছে পোলারের অপোজিট। পোলার কি ছিল? একটা যৌগে পজিটিভ নেগেটিভ এই ব্যাপারটা থাকবে, আর অপোলার তাহলে কি হবে? পজিটিভ নেগেটিভ ব্যাপারটা থাকবে না। পজিটিভকে আমি রিপ্রেজেন্ট করলাম প্লাস দ্বারা, আর নেগেটিভকে রিপ্রেজেন্ট করলাম মাইনাস দ্বারা, অর্থাৎ প্লাস মাইনাস বা পজিটিভ নেগেটিভ এই ব্যাপারটা থাকবে না বা নাই। পজিটিভ নেগেটিভ না থাকলে সেটা হচ্ছে অপোলার যৌগ। পজিটিভ নেগেটিভ কি? দুইটা পরমাণুর মধ্যে একটা পরমাণু ইলেকট্রন নিয়ে নিল, সে হচ্ছে নেগেটিভ, যার থেকে নিল সে হচ্ছে পজিটিভ। এই যে একজন নিয়ে নেওয়া বা একজন একটু বেশি নেওয়া, যে বেশি নেয় বা যে নিয়ে নেয় সে নেগেটিভ, যার থেকে নেয় সে হচ্ছে পজিটিভ। এরকম ঘটনা কোথায় ঘটে? আয়নিক যৌগে। তাই আয়নিক যৌগ হচ্ছে পোলার, আর এই ব্যাপারটা ঘটে না কোথায়? সমযোজী যৌগে। তাই সমযোজী যৌগ হচ্ছে অপোলার, অর্থাৎ অপোলার যৌগ কারা? সমযোজী যৌগ। আর পোলার কারা? আয়নিক যৌগ। সমযোজী সমযোজী যৌগ হচ্ছে অপোলার। তাহলে প্রশ্ন হচ্ছে ওয়াটার, সেটা কি সমযোজী যৌগ না? হ্যাঁ, ওয়াটার সমযোজী যৌগ। তাহলে ওয়াটার কি আবার পোলার যৌগ না? হ্যাঁ, ওয়াটার পোলার যৌগ। তাহলে ওয়াটার যদি সমযোজী যৌগ হয়, সে আবার পোলার কিভাবে হয়? প্রশ্ন আসে। হ্যাঁ, অপোলার যৌগ অবশ্যই সমযোজী যৌগ হবে, বাট সমযোজী যৌগ হলেই যে সেটা অপোলার হবে এমন কোনো কথা না। তাহলে এখানে একটু নোট করো, নন পোলার, নন পোলার, বাংলা হচ্ছে অপোলার। অপোলার, নন পোলার বা অপোলার যৌগ অবশ্যই সমযোজী যৌগ হবে, অবশ্যই সমযোজী যৌগ, সমযোজী যৌগ। বাট সমযোজী যৌগ হলেই যে সে অপোলার হবে এমনটা না। সমযোজী যৌগ হয় কিভাবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। সেই ইলেকট্রন শেয়ার দুইভাবে হয়, সেই ইলেকট্রন শেয়ার দুইভাবে হয়, এক ইকুয়াল ইলেকট্রন শেয়ার অথবা আনইকুয়াল ইলেকট্রন শেয়ার। ইকুয়াল ইলেকট্রন শেয়ার অথবা আনইকুয়াল ইলেকট্রন শেয়ার। আন ইকুয়াল ইলেকট্রন শেয়ার, আরেকটা হচ্ছে ইকুয়াল ইলেকট্রন শেয়ার বা শেয়ারিং। আনইকুয়াল মানে কি? একজন ইলেকট্রন একটু বেশি পাবে আর একজন ইলেকট্রন একটু কম পাবে, ইকুয়াল হইতেছে না, একজন বেশি পায় আর একজন কম পায়। যে কম পায় সে হয়ে যায় পার্শিয়াল পজিটিভ, আর যে বেশি পায় সে হয়ে যায় পার্শিয়াল নেগেটিভ। তাহলে দেখো পজিটিভ নেগেটিভ এই ব্যাপারটা সৃষ্টি হয় কোন যৌগে? সময় যৌগে। তারপর সেটা কি হবে? পোলার যৌগ, কারণ পজিটিভ নেগেটিভ থাকলে সেটা পোলার হয়ে যায়। বুঝছো? তাহলে সময় যৌগ বা সেটা পোলার কখন? যদি ইলেকট্রন শেয়ারটা আনইকুয়ালি হয়। সময় যৌগ সেটা হচ্ছে অপোলার কখন? যদি ইলেকট্রন শেয়ারটা ইকুয়ালি হয়, তখন সেটা নন পোলার। কেন? সেম সেম পাইতেছে, তাহলে তার পজিটিভ নেগেটিভ ব্যাপারটা থাকবে না। প্রশ্ন হচ্ছে কোন কোন সময় যৌগে এই ইকুয়াল ইলেকট্রন শেয়ার হয়, এরকম কয়েকটা উদাহরণ দেন তো। এখন তোমাদের যদি প্রশ্ন বলি কয়েকটা উদাহরণ দাও, একটু ভেবা চাকা খায় যাইয়া বলবা কে 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 এরকম কি আছে? CCl4। তারপর 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 মাথায় আসতে চায় না, তাই না? তো আমি লিখে দিই কোন কোন যৌগ সময় যৌগ এবং অপোলার সময় যৌগ, টাইপ করে লিখে দিতেছি, হ্যাঁ, নোট করো। তো 1 নাম্বার টাইপ সেটা হচ্ছে A2, A2 টাইপ। 2 নাম্বার সেটা হচ্ছে AB2,
3 নাম্বার সেটা হচ্ছে AB3। 4 নাম্বার সেটা হচ্ছে AB4। 5 নাম্বার AB3, তারপর হচ্ছে AB4, এরপর হচ্ছে AB5, এরপর লাস্ট আরেকটা দিয়ে দিই AB6। এই 6টা টাইপ, 1 2 3 4 5 6, এই 6টা টাইপ মাথায় রাখবা। হুম। তো এর মানে কি, এই যে A2 মানে হচ্ছে দুইটা অ্যাটম সেম, দুইটা সেম অ্যাটমের মধ্যে তোমার সৃষ্টি হবে, সমযোজী বন্ধনটা হবে A2। যেমন আমি নিতে পারি O2, দুইটা অক্সিজেন মিলা একটা অণু তৈরি করে ফেললো। তারপর তোমার আছে ধরো N2, সেটাও কি A2 টাইপের। তারপরে ধরো তোমার আছে হচ্ছে Cl2, সেটাও কি সমযোজী এবং নন পোলার, ইকুয়াল ইলেকট্রন শেয়ার। আর একটা হচ্ছে ধরো হাইড্রোজেন। এরপর তুমি আরো নিতে পারো, কি নিবা, ফ্লোরিন নিতে পারো, F2। অসংখ্য, তাই না? এরকম A2 টাইপের, মানে দুইটা সেম ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন শেয়ার হলে তখন তো দুইটা যদি সেম হয় তাদের পাওয়ার সেম, ইকুয়াল ইলেকট্রন শেয়ার হবে। ওকে, A2। তারপর AB2, একটু ভালো করে খেয়াল করবা, AB2 এখানে এ দেখো একটা আর বি কয়টা, দুইটা। তাহলে যেটা সংখ্যা বেশি থাকবে সেটা হচ্ছে সারাউন্ডিং অ্যাটম বা প্রান্তীয় পরমাণু, আর যেটা ইলেকট্রন কম থাকবে, যেটা পরমাণু সংখ্যা কম থাকবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখানে এ একটা আর বি দুইটা, তাহলে সংখ্যা কার কম, এর কম। তাই এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। হুম, কেন্দ্রীয় পরমাণু, আর বিটা সারাউন্ডিং, এটা মাথায় রেখো। তাহলে এরকম একটা কার নিতে পারি, ধরো কার্বন, আর বি সেম টাইপের দুইটা হবে O2। ওকে, কার্বন ডাইঅক্সাইড। তারপর হচ্ছে BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে HgCl2, মার্কারি, দুইটা ক্লোরিন। এই দেখো মার্কারি একটাই, বাট সারাউন্ডিং অ্যাটম ক্লোরিন সেম না, Cl2, এরকমই তো। তারপরে AB3 ধরো BCl3। এ দেখো কেন্দ্রীয় পরমাণু বাদে যে সারাউন্ডিং অ্যাটম গুলো আছে সবগুলাই কি ক্লোরিন, মানে সেম টাইপের। তারপরে হচ্ছে তুমি নিতে পারো AlCl3। ওকে, BCl3 আবার BF3 তো নিতে পারো, তো আমি এখানে লিখে দিই BCl3। তারপরে আগে BF3 লিখি সুন্দর করে, BF3, তারপরে BCl3, Bi3 সব, তারপরে AlCl3। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, তাহলে বন্ধন মনে হয় আণবিক বন্ধন না, এটা সমযোজী যৌগ। কেমনে পরে দেখবো। মনে রাখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেটাও কি সমযোজী যৌগ। ওকে, এখানে তুমি একটু এইভাবে লিখে রাখো PCl3, এটা PCl3, এটা তোমার AB3 টাইপের মধ্যে পড়লেও এটা তোমার নন পোলার হবে না, এটা পোলার হবে। মাথায় রাখো পোলার হবে কিভাবে, আমি এখানে লিখে রাখি এটা পোলার, PCl3 পোলার, মাথায় রাখো, কেন পরে বলতেছি। ওকে, তারপরে AB4 আসুন, AB4, AB4, এ একটা থাকবে, বি চারটা থাকবে, সেম টাইপের চারটা। তো এরকম কে কার্বন Cl4, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড CCl4। তারপরে SiCl4, SiCl4। এরপর AB5 নেই, A5, PCl5। PCl3 কিন্তু পোলার, বাট PCl5 কি নন পোলার, মাথায় রাখো। কেন এমন ঘটতেছে আমি বলবো। AB6, SF6, SF6, যে কটা লিখছি এই সবগুলো হচ্ছে নন পোলার, নন পোলার। তারপরে একটু স্টার চিহ্ন দিয়ে রাখো, এই যে তোমার লাল কলম কই, এই যে CiCl4, সিলিকন টেট্রাক্লোরাইড, এটা কিন্তু অপোলার। তারপরে সেটা অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে না, সে হবে পোলার দ্রাবকে দ্রবীভূত। কেন দেখবো। PCl5, সেটা কিন্তু অপোলার, PCl5 অপোলার, তারপর সেটা অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে না, দ্রবীভূত হবে পোলার দ্রাবকে। দেখছো আমি বলছিলাম না, লাইক ডিজলভ লাইক, এটা একটু খাটে না সবসময়, ব্যতিক্রম আছে। তাহলে এমন একটা কথা বলেন যে ওটার কোনো ব্যতিক্রম নাই, ব্যতিক্রম নাই, তাহলে সেটার কথাটাকে আমি বলছি যে যৌগ এবং
দ্রাবকের সাথে বন্ধন তৈরি হতে হবে। এই সিলিকন টেট্রাক্লোরাইড আর PCl5 এটা অপোলার দ্রাবকের সাথে বন্ধন তৈরি করতে পারে না, বন্ধন তৈরি করে পোলার দ্রাবকের সাথে, তাই এগুলা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। কিভাবে হয় বলবো, আগে এটা লিখে রাখো। এই কয়টা হচ্ছে তোমার ইয়া অপোলার। ওকে, এই কয়টা হচ্ছে তোমার অপোলার। তাহলে অপোলার কেমনে হবে লিখে রাখো। এই যে কেন্দ্রীয় পরমাণু যেটার সংখ্যা কম, যেটার সংখ্যা তোমার কম, আমি যেটার সংখ্যা তোমার কম, এটাকে বলে কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম। এই কেন্দ্রীয় পরমাণুর কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকা যাবে না। লোন পেয়ার ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন থাকা যাবে না, থাকা যাবে না। 2 নম্বর কারণ কি, এই যে কেন্দ্রীয় পরমাণু বাদে বাকি যত অ্যাটম থাকবে সবগুলা সেম হতে হবে, মানে সারাউন্ডিং অ্যাটম। দেখো 6টা অ্যাটম আছে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে, সবগুলাই কি বি। 5টা অ্যাটম আছে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে, 5টাই কি সেম, মানে Cl5। কার্বন একটা আর বাকি 4টা আছে, 4টা কি ক্লোরিন। মানে সারাউন্ডিং অ্যাটম যতগুলো থাকবে সবগুলো সেম টাইপের থাকতে হবে। আমি বলে দিই, এটা তো এইভাবে সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম সবগুলা সেম হবে, সবগুলা সেম সেম হতে হবে। এই দুইটা ঘটনা যদি ঘটে তাহলে সেটা কি হয়ে যাবে, নন পোলার, মানে ইকুয়াল ইলেকট্রন শেয়ার হবে। এখন আসো ব্যাপারটা, এই যে দেখো তুমি AlCl3, এই টাইপের আমি যদি অ্যামোনিয়া নিই, অ্যামোনিয়া যার সঙ্গে কম কেন্দ্রীয় পরমাণু, নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, 3টা সারাউন্ডিং অ্যাটম হাইড্রোজেন, সবগুলো সেম। তারপর অ্যামোনিয়া তোমার নন পোলার না, সেটা হচ্ছে পোলার। এখানে আমি লিখে রাখি অ্যামোনিয়া, এটা তোমার পোলার। কেন? কারণ হচ্ছে এই যে নাইট্রোজেন, সেখানে মুক্ত জোড় আছে, নাইট্রোজেনে কি আছে, মুক্ত জোড়। বুঝলাম না, কেন্দ্রীয় পরমাণুর মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকা যাবে না, যদি থাকে সেটা আর নন পোলার হবে না, সেটা কি হয়ে যাবে, পোলার। তারপর যেটা ধরো PCl5, সেটা তো এই AB3 টাইপের। তারপর এই ফসফরাসে কি আছে, মুক্ত জোড় আছে, বুঝছো, ফসফরাসে কি আছে, মুক্ত জোড়। PCl5 সেটাতে কি আছে, PCl3 সেটাতেও মুক্ত জোড় আছে। তাই এটাও কি, এটা তোমার হচ্ছে পোলার। বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে ধরো আরো উদাহরণ নিতে পারি, H2O, H2O। এখানে দেখো যেটা সংখ্যা কম সেটা কেন্দ্রীয় পরমাণু, এই যে অক্সিজেন, H2O অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, সারাউন্ডিং অ্যাটম 2টা, H2 মানে AB2 টাইপের, কিন্তু এটা B2। যেটা সংখ্যা কম কেন্দ্রীয় পরমাণু, যেটা সংখ্যা বেশি সেটা সারাউন্ডিং B2, AB2। এটা AB2 টাইপ, AB2 টাইপ কি হওয়ার কথা, নন পোলার। বাট এই যে কেন্দ্রীয় পরমাণুর কি আছে, মুক্ত জোড় আছে। তাহলে পানি সেটাও কি, এটা তোমার ইয়া হচ্ছে পোলার। আশা করি বুঝতে পারছো। তারপরে আনইকুয়াল ইলেকট্রন শেয়ার এরকম উদাহরণ নিতে পারো, ধরো HF, হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে কোনো কেন্দ্রীয় পরমাণু নাই, দুইটাই সেম সেম। ওকে, তো তারপরে কি এই দুইটার এটা তো এই টাইপের মধ্যে পড়ে না, এটা পড়ছে কি AB টাইপ। যত AB টাইপ আছে, সেগুলো সব কি আনইকুয়াল ইলেকট্রন শেয়ার। AB টাইপ মানে A আর B অবশ্যই কি হবে, ভিন্ন। A একটা B আর একটা, বাট দুইটার মধ্যে তড়িৎনতার পার্থক্য, ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স, সেটা হতে হবে 0.5 থেকে 1.9 এর ভিতরে। এবং অবশ্যই হাইড্রোজেন আর ফ্লোরিনের ভিতরে ইলেকট্রনের পার্থক্য আছে, তাই ইলেকট্রন শেয়ারটা ইকুয়াল হবে না, আনইকুয়াল হবে। এই সেপ সেটা হচ্ছে পোলার, পোলার কম্পাউন্ড অর্থাৎ AB টাইপের। এই সেপ, HCl, HBr, HCl, HBr, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে পোলার, যদিও এটা সমযোজী যৌগ। বাট পোলার কেন, কারণ ইলেকট্রন শেয়ারটা আনইকুয়াল হয়। তো এবি টাইপ যারা সব কি পোলার। ওকে, বুঝতে পারছো যে এই জন্য কেন কেন্দ্রীয় পরমাণু লোন পেয়ার থাকা যাবে না, লোন পেয়ার থাকলে সেটার ইকুয়াল ইলেকট্রন শেয়ার হবে না, সেটা আনইকুয়াল হয়ে যাবে। তো এই নোটটা সুন্দরভাবে করে রাখো। তো এখন আমরা নন পোলার কম্পাউন্ডের তো অনেকগুলো উদাহরণ দিয়ে ফেললাম।
অপোলার দ্রাবক বা নন পোলার সলভেন্টের কিছু উদাহরণ দিই। লেখো ফেমাস কিছু, যত অ্যালকেন আছে, লেখো যত অ্যালকেন, অ্যালকেন যেমন ফেমাস হচ্ছে অ্যানহেক্সেন, এটা ফেমাস অ্যানহেক্সেন, সেটা কি নন পোলার। যত অ্যালকেন আছে, তারপর তুমি নিতে পারো বেনজিন, বেনজিন সেটাও কি অপোলার দ্রাবক। তারপর তুমি নিতে পারো টোলুইন, সেটা অপোলার। তারপর টোলুইন, জাইলিন, এগুলাও। আর বিখ্যাত একটা কি কার্বন টেট্রাক্লোরাইড। অনেকে ইথারকে ইথারকে অপোলার ভাবে, আবার বলে দিই ইথার অপোলার না, ইথার হচ্ছে পোলার, ইথার হচ্ছে পোলার। যারা নতুন হয়তো দেখতেছ ভাববা যে কি বলে এগুলা, ইথার আমি সারা জীবন পরে আসছি, অপোলার না, ইথার এটা কি পোলার, মনে রাখো। তো এই আমি কি লিখে দিলাম তোমাকে, অপোলার কিছু দ্রাবক লিখে দিলাম। তাহলে এইসব কম্পাউন্ড, এই যে অপোলার যৌগ, এগুলো সবগুলা দ্রবীভূত হবে কোথায়, এই অপোলার দ্রাবকে। কেন, লাইক ডিজলভ লাইক, এটা যেমন এটা তেমনই। বাট ব্যাপার হয়েছে যে সিলিকন টেট্রাক্লোরাইড আর PCl5 এখানে দ্রবীভূত হবে না। কেন হবে না আলোচনা করব। ওকে, তাহলে এই যে আমি বলছিলাম ঠিক আছে, এগুলো দ্রবীভূত হবে এখানে। যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত হতে হলে বন্ধন তৈরি করতে হয়। তাহলে এখানে কি বন্ধন হবে, এই অপোলার যৌগগুলো এই অপোলার দ্রাবকের সাথে কি বন্ধন তৈরি করবে, এখানে অবশ্যই বন্ধন তৈরি করবে। এখানে লেখা রাখো অবশ্যই বন্ধন তৈরি করবে, অবশ্যই বন্ধন হবে, এই দুটোর মধ্যে বন্ধন হবে। এই বন্ধনটার নাম হচ্ছে লন্ডন ফোর্স। বন্ধনটার নাম কি, লন্ডন, লন্ডন বাংলায় বলে বিস্তরণ, বিস্তরণ। আর এটা আমরা ফিজিক্যালি পড়ছি, এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স। আসলে ভ্যান্ডার ওয়ালস ফোর্স 5 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে কি লন্ডন ফোর্স। অর্থাৎ অপোলার আর অপোলার যৌগের মধ্যে যে বন্ধনটা হয়, দুর্বল বন্ধন, খুবই দুর্বল বন্ধন, সেটাকে বলা হয় লন্ডন ফোর্স। এটা ওয়ান কাইন্ডস অফ ভ্যান্ডার ওয়ালস। এটা হচ্ছে সব থেকে ভ্যান্ডার ওয়ালস ফোর্সের মধ্যে সব থেকে উইকেস্ট ফোর্স, সব থেকে দুর্বলটা। তো আশা করি আমি বুঝাতে পারছি তোমাকে যে কেন অপোলার যৌগ দ্রবীভূত হয় অপোলার দ্রাবকে, কারণ তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, সেই বন্ধনের নাম কি লন্ডন বা বিস্তরণ বল। এখান থেকে দেখলাম সিলিকন টেট্রাক্লোরাইড সেটা অপোলার, তারপরে এখানে দ্রবীভূত হবে না। PCl5 সেটাও অপোলার, তারপরে এখানে দ্রবীভূত হবে না। সেগুলো দ্রবীভূত কোথায়, পোলার দ্রাবকে, মানে এগুলো পানিতে দ্রবীভূত হয়। তারপর দেখো তো এই যে অ্যামোনিয়া, PCl5, PCl3, এগুলাও কিন্তু কি সমযোজী যৌগ, তারপর এগুলা এখানে দ্রবীভূত হবে না। কেন, এগুলো হচ্ছে পোলার, এগুলো দ্রবীভূত হয় পানিতে। তো এখন একটা প্রশ্ন খুব মানে খুব পরিচিত, বাট স্টুডেন্টরা বুঝতে পারে না যে কিছু কিছু সমযোজী পানিতে দ্রবীভূত হয়, কিছু কিছু সমযোজী পানিতে দ্রবীভূত হয়, কেন হয় সেই প্রশ্নটা এখন আমরা দেখব। তো তার আগে এটা তোমরা তুলে নাও। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক সম্পূর্ণ প্রশ্ন, কিছু কিছু সমযোজী পানিতে দ্রবীভূত হয় কেন। সমযোজী যৌগ, তার তো দ্রবীভূত হওয়ার কথা হচ্ছে অপোলার দ্রাবকে, বাট সে দ্রবীভূত হচ্ছে পানিতে। পানি একটা পোলার দ্রাবক, তাই না? তো পোলার দ্রাবক পানিতে সে কেন দ্রবীভূত হবে, এটাই প্রশ্ন। দেখো 3টা কারণের জন্য। 1 নম্বর কারণ পোলারিটি এর জন্য, পোলারিটির জন্য, পোলারিটি এর জন্য। উদাহরণ দিলে তুমি ক্লিয়ার হবা। লেখো HCl, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন সেও অধাতু, ক্লোরিনও সেও অধাতু। অধাতুর মধ্যে বন্ধন সেটা হচ্ছে সমযোজী বন্ধন, মানে এখানে HCl একটা সমযোজী যৌগ। বাট ব্যাপারটি হলো যে এটা তো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। ধরো এটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন আর এটা হচ্ছে ক্লোরিন ইলেকট্রন, দুজন কি করছে, শেয়ার করছে। আর শেয়ার করার পর এই ক্লোরিন কি করে, 2টা ইলেকট্রন তার নিজের দিকে টান দিয়ে নিয়ে নেয়। অর্থাৎ এই 2টা ইলেকট্রন মাঝখান না থেকে কার দিকে সরে যাবে, সরে যাবে হচ্ছে ক্লোরিনের দিকে, কারণ ক্লোরিনের পাওয়ার বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফলে ক্লোরিন হয়ে যাবে পার্শিয়াল নেগেটিভ আর হাইড্রোজেন হয়ে যাবে পার্শিয়াল পজিটিভ। আর যে যৌগে পজিটিভ নেগেটিভ থাকে সেটা কি, পোলার যৌগ। HCl সমযোজী যৌগ, বাট ইলেকট্রন শেয়ার আনইকুয়াল হওয়ার কারণে সেটা হয়ে গেছে পোলার যৌগ, তাই না? তো পোলার যৌগ এটা হচ্ছে পোলার, আর পোলার যৌগ দ্রবীভূত হবে পোলার দ্রাবকে, দ্রাবকে, এটাই তো নিয়ম। মানে পানি একটা পোলার দ্রাবক না? হ্যাঁ।
পোলার যৌগ, পোলার সমযোজী সে দ্রবীভূত হবে পোলার দ্রবকে, অর্থাৎ পোলারিটির জন্য কি হচ্ছে, দ্রবীভূত হচ্ছে। বাট আমি বলছিলাম কি, যে কোনো যৌগ পানিতে, কোনো যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার শর্ত হচ্ছে তাদের মধ্যে বন্ধন তৈরি হতে হবে। তাহলে এখানে এই পোলার যৌগ পানির সাথে কি বন্ধন তৈরি করে, বন্ধনটা দেখান তো, দেখায় আসো। এই যে ক্লোরিন নেগেটিভ না, তুমি পানির অণুর যে হাইড্রোজেন পজিটিভ সেটা দেখাবা, হাইড্রোজেন, ওকে, অক্সিজেন, এইচ, এটাই তো তোমার পানি। পানিতে কি হয়, পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ। এই যে নেগেটিভ, এই যে পজিটিভ, এদের মধ্যে একটা আকর্ষণ হয়, এদের মধ্যে একটা কি হয়, আকর্ষণ হয়। অন্যদিকে আবার হাইড্রোজেন পজিটিভ, সে কি করবে, পানির অণুর যে অক্সিজেন নেগেটিভ এটার সাথে আবার একটা আকর্ষণ ফিল করবে। হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, এই যে নেগেটিভ আর এই সেলের হাইড্রোজেন পজিটিভ, এদের মধ্যে কি হলো, আকর্ষণ হইলো। তো এইটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ একটা ফোর্স, একটা বল। এই বলের নাম আছে অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ মানে পার্শিয়াল চার্জ, এটাকে বলে ডাইপোল, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ এটাকে বলে ডাইপোল। তাহলে ডাইপোল ডাইপোল আকর্ষণ, ডাইপোল ডাইপোল আকর্ষণ, তো এই ফোর্সের নাম হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। লেখো, এই ফোর্সের নাম হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। অর্থাৎ এই যে এইটা তোমার, এই যে এইটা ক্লোরিন ডাইপোল, হাইড্রোজেন ডাইপোল আকর্ষণ, অক্সিজেন ডাইপোল, হাইড্রোজেন ডাইপোল, এগুলো হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ভ্যান্ডার ওয়ালস ফোর্স, এটা ওয়ান কাইন্ডস অফ ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ভ্যান্ডার ওয়ালস ফোর্স 5 প্রকার, তার মধ্যে এটা হচ্ছে আরেকটা প্রকার। তাহলে কি হইলো, একটা বল সৃষ্টি হইলো না, যৌগ আর দ্রাবকের সাথে বল সৃষ্টি হয়েছে, অ্যাট্রাকশন ফোর্স, তাই এটা পানিতে কি হবে, দ্রবীভূত হয়ে যাবে। ওকে, তাহলে কোন যৌগগুলা সময় যৌগ বাট তার আবার পোলার, যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ডেল ই এন, লিখে রাখো, ডেল ই এন 0.5 থেকে 1.9 এর ভিতরে হয়, তার হচ্ছে এরকম পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ সৃষ্টি হয়ে যায়। হাইড্রোজেন তার তড়িৎ ঋণাত্মক পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, আর ক্লোরিন তার হচ্ছে 3। দেখো 3 থেকে 2.1 বাদ দাও, সেটা 0.5 থেকে 1.9 এর ভিতরে পড়ে যেতেছে। ওকে, একটা নাম্বার কারণ আমরা দেখলাম পোলারিটির জন্য, অর্থাৎ যেসব সমযোগ পোলার হয় তারা পানিতে দ্রবীভূত হবে। 2 নাম্বার কারণ লেখো, খুবই ফেমাস, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের জন্য, হাইড্রোজেন বন্ধনের জন্য, অর্থাৎ এরা কি করবে, পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করবে। আমি বললাম না যে কোনো যৌগ কোনো দ্রাবকে দ্রবীভূত শর্ত হচ্ছে ওই যৌগ আর দ্রাবকের মধ্যে বন্ধন তৈরি হতে হবে। এখন একটা বন্ধন সৃষ্টি হবে যেটা, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তো এরকম কারা কারা আছে, আমি একটা উদাহরণ আগে নিয়ে তোমাকে বুঝাই। যেমন ধরো আমি নিলাম হচ্ছে তোমার হাইড্রোজেন ফ্লোরাইড নেই, হাইড্রোজেন হাইড্রোজেন ফ্লোরাইড HF, HF, এখানে দেখো হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, ফ্লোরিন পার্শিয়াল নেগেটিভ, বোঝা কি কারণ। তো এই ফ্লোরিন নেগেটিভ সে পানির অণু আর যে হাইড্রোজেন পজিটিভ তার সাথে একটা ফোর্স ক্রিয়েট করবে। আমি হাইড্রোজেনটা উপরে দিকে দেখা দিই, কোনো সমস্যা নাই। হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, এই যে নেগেটিভ এই যে পজিটিভ, একটা আকর্ষণ বল ক্রিয়েট হবে। আবার এই যে হাইড্রোজেন সে কি করবে, পানির অণু যে অক্সিজেন সেটার সাথে একটা বন্ধন ক্রিয়েট করবে। পানি পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, এই যে বন্ধন। তাহলে এই যে সমযোগ সেটা পানির সাথে কি করতেছে, একটা বন্ধন সৃষ্টি করতেছে, বন্ধন সৃষ্টি করলে তো দ্রবীভূত হয়। এই বন্ধনের নাম কি, তুমি বলবা আয়ন ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। আগেরটার মতো এই যে ডাইপোল, এই যে ডাইপোল আকর্ষণ বল, ক্লোরিন ডাইপোল, হাইড্রোজেন ডাইপোল আকর্ষণ বল না, এটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এটার নাম কি, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন, এটার নাম হচ্ছে
হাইড্রোজেন বন্ধন, এটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনটা কি খেয়াল করো, হাইড্রোজেন বন্ধনটা কি লিখবা, কোনো হাইড্রোজেন লেখো, ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন যুক্ত অণুতে হাইড্রোজেন থাকলে, অণুতে হাইড্রোজেন থাকলে তাহলে তারা পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করবে। হাইড্রোজেন বন্ধনটা কি দেখো, এইচ এফ হাইড্রোজেন ফ্লোরাইড, সেখানে এই অণুতে ফ্লোরিন আছে না, হ্যাঁ ফ্লোরিন আছে। আমি বলছি ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন যুক্ত অণুতে হাইড্রোজেন থাকলে, এই যে ফ্লোরিন যুক্ত অণুতে হাইড্রোজেন আছে, তাহলে কি হবে, এই ফ্লোরিন যদি তার পাশে হাইড্রোজেনকে পায়, যদি তার পাশে হাইড্রোজেনকে পায়, তাহলে যে বন্ধন তৈরি করবে সেটা হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন, ফ্লোরিন তার পাশে পাইছে অক্সিজেন হাইড্রোজেনকে। আবার দেখো পানিতে, দেখো তো পানি এটা একটা অণু, সেখানে কি আছে, অক্সিজেন আছে, মানে যে অক্সিজেন। তাহলে ফোন, আমি অক্সিজেন ফ্লোরিন নাইট্রোজেন একসাথে বলবো ফোন, তাহলে ফোন, ফোন যুক্ত অণুতে হাইড্রোজেন আছে, হ্যাঁ হাইড্রোজেন আছে। তাহলে এই অক্সিজেন তার পাশে যদি হাইড্রোজেনকে পায়, তাহলে কি তৈরি করবে, হাইড্রোজেন বন্ধন। এই যে অক্সিজেন তার পাশে পাইছে হাইড্রোজেন, অর্থাৎ ফোন যুক্ত অণুতে যদি হাইড্রোজেন থাকে, তাহলে এই ফোন যদি তার পাশে হাইড্রোজেন পায়, তাহলে যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এটা কিন্তু সমযোজী বন্ধন, এটা কিন্তু সমযোজী বন্ধন, এগুলো সমযোজী বন্ধন। একটা অণুর ফোন অপর অণুর হাইড্রোজেনের সাথে যে বন্ধনটা তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই যে ফোন, ফোন তার পাশে আবার হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ধন, ফোন তার পাশে আবার হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ধন, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ কিছু কিছু সমযোগ পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারে, তাই তারা পানিতে দ্রবীভূত হয়। এরকম কারা কারা আছে এখানে লিখে রাখো, ফোন যুক্ত অণুতে হাইড্রোজেন এরকম কারা কারা আছে লিখে দিই। 1 নাম্বার তোমার অ্যামোনিয়া, এইচ এফ লিখি, এইচ এফ যেটা আমি উদাহরণ দিলাম মাত্রই, এইচ এফ হাইড্রোজেন ফ্লোরাইড, ফোন যুক্ত অণুতে হাইড্রোজেন আছে। তারপরে অ্যামোনিয়া, অ্যামোনিয়া এই যে ফোন যুক্ত মানে নাইট্রোজেন, ফোন যুক্ত অণুতে হাইড্রোজেন আছে, তার মানে ও কি করবে, পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করবে। তারপরে ধরো অ্যালকোহল, আর ওইস অ্যালকোহল, যে ফোন যুক্ত অক্সিজেন মানে ফোন যুক্ত অণুতে হাইড্রোজেন আছে। আর অবশ্যই ফোন যুক্ত কেন নিতে হবে, কারণ এদের মধ্যে লোন পেয়ার আছে, লোন পেয়ার না থাকলে হবে না। ফ্লোরিনের 3টা লোন পেয়ার, নাইট্রোজেনের 2টা লোন পেয়ার, এগুলো দেখাই দাও, অক্সিজেনের 2টা লোন পেয়ার। ওকে, তারপর নাও ফোন যুক্ত অণুতে হাইড্রোজেন এরকম কি কি আছে। তারপর ধরো অ্যামিন, আর NH2, এটাকে বলে অ্যামিন, NH2 মানে অ্যামিনোমূলক, NH2 আর আছে, এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে কি হাইড্রোজেন, ওকে। তারপর তুমি নিতে পারো আর COOH অ্যাসিড মূলক, এই যে দেখো অক্সিজেন ফোন সাথে কি আছে হাইড্রোজেন, তাহলে ফোন যুক্ত অণুতে হাইড্রোজেন থাকলে এটা কি কি সৃষ্টি করবে, পানির সাথে হাইড্রোজেন বন্ধন। তারপরে তুমি নিতে পারো ফেনল, নিতে পারো ফেনল, এটার নাম ফেনল। এই যে ফোন অক্সিজেন যুক্ত অণুতে হাইড্রোজেন আছে, এর সাথে থাকতে হবে। এগুলো সব পানিতে কি হবে, দ্রবীভূত হবে, কেন, হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন, ইথার, আর ও আর, ইথার মানে অক্সিজেন ফোন, এ কিন্তু হাইড্রোজেনের সাথে যুক্ত না, এই কার সাথে যুক্ত, আর আর মানে কি অ্যালকাইল মূলক, এখানে কার্বন সরাসরি আছে, যে কার্বন, এই কার্বনের তারপরে কি আছে, এখানে হাইড্রোজেন আছে ধরো থাকুক, এই পাশে কি কার্বন, তারপর কার্বন কিছু একটা সাথে যুক্ত আছে, এটাই বলে ইথার। অক্সিজেন দুই পাশে কার সাথে যুক্ত থাকবে, কার্বনের সাথে যুক্ত থাকবে, অক্সিজেন তার পাশে কার সাথে যুক্ত থাকবে, কার্বনের সাথে, এটাকে আমরা অ্যালকাইল মূলক বলি। আর দেই, আর দেই মানে অ্যালকেন থেকে কার্বন সরালে অ্যালকাইল, ওটা জানি ঠিক আছে, বাট অক্সিজেন তার ওই পাশে কার্বন দ্বারা যুক্ত থাকলে সেটা বলি ইথার। ইথার কি পানিতে দ্রবীভূত, হ্যাঁ ইথারও পানিতে দ্রবীভূত। অনেকেই ভুল করে, ইথার পানিতে অবশ্যই দ্রবীভূত, অবশ্যই অবশ্যই দ্রবীভূত। কেন, হাইড্রোজেন বন্ধনের কারণে। কিভাবে দেখাই, তো এখান থেকে আমি তো একটা বন্ধন দেখাই দিলাম, আরেকটা কি দেখাই দিব, আর অ্যালকোহল, অ্যালকোহল আর ইথারটা দেখাই দিই, হ্যাঁ অ্যালকোহল আর ইথারটা দেখাই দিই। এখানে সাইডে লেখো অ্যালকোহলটা লেখো, আগে লিখবে যে অক্সিজেন, অ্যালকোহলটা লিখেতেছি অ্যালকোহল আর ওএইচ, এই পাশে তুমি লেখো হাইড্রোজেন, এই পাশে তুমি লেখো আর ওএইচ অ্যালকোহল। ওকে, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, ঠিক আছে। এই অক্সিজেন তার পাশে কারে দাও, পানির অণুর হাইড্রোজেন, দেখো
কোনো অণুতে অক্সিজেন আছে, ফোন আছে, সেই ফোন কার্যযুক্ত হাইড্রোজেন যুক্ত। ওকে, আবার এই যে অক্সিজেন, ফোন, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন পাশাপাশি পাইছে না? কোন অণুতে যদি অক্সিজেন ফোন থাকে, সেই ফোন যদি হাইড্রোজেন যুক্ত থাকে, এই হাইড্রোজেন তার পাশে যদি আবার ফোনকে পায়, এই হাইড্রোজেন ফোনকে পাইছে না? ফোন মানে অক্সিজেন পাইছে, এটা কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। তোমার পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ দিতে হইব না। তাহলে অ্যালকোহল কি করলো? পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করলো। তারপর তুমি তোর ইথার, ইথারটা লেখো, এটা কি অ্যালকোহল, অ্যালকোহল। তারপর ইথার লেখো, আর ও আর, ইথার, আর ও আর, ইথার। লেখো পানি, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। এই যে কোন অণুতে মানে পানিতে ফোন আছে না? হ্যাঁ, ফোন আছে, ফোন আছে, সেই ফোন আছে, সেই ফোন কার সাথে যুক্ত? হাইড্রোজেন যুক্ত। এই হাইড্রোজেন তার পাশে যে ফোনকে পায়, হ্যাঁ পাইছে না? ফোনকে পাইছে, তাহলে কি বন্ধন হবে? হাইড্রোজেন বন্ধন। এটা তোমার কি? এটা তোমার ইথার। তাহলে ইথারও কি করে? পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে। বুঝছো? মধ্য কথা, এই ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন থাকলেই সে পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করবে। ওকে, তোমরা বুঝলাম 2 নম্বর কারণ। 3 নাম্বার লাস্ট, এমন এটা পারবা না? এমন এটা কিন্তু দেখাই দিতে পারবা, 3টা হাইড্রোজেন আর এই পাশে নাইট্রোজেন, পাশে কার দিবা? হাইড্রোজেনকে দাও পানির। এই যে হাইড্রোজেন, ফোন যুক্ত অণুতে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন যদি তার পাশে নাইট্রোজেনকে পায়, মানে ফোনকে পায়, তাহলে হাইড্রোজেন বন্ধন। আবার এইখানে এই হাইড্রোজেন কি করতে পারবে? পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করবে। এই হাইড্রোজেন পানির অণুর যে অক্সিজেন, যে ফোন যুক্ত পরমাণু কার সাথে যুক্ত? হাইড্রোজেন থাকবে। তাহলে এই ফোন তার পাশে যদি আবার হাইড্রোজেনকে পায়, হাইড্রোজেন বন্ধন। এটা আবার কি? হাইড্রোজেন বন্ধন। এটাও কি করবে? হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করবে। এরকম অ্যামোনিয়াতে 4টা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে। 4টা দেখাইতে হবে না, তোমার একটা দেখা দিলেই হবে পরীক্ষার মধ্যে। ওকে, তারপর লেখো 3 নম্বর কারণ, সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য, অর্থাৎ পানির পানির সাথে এখন সন্নিবেশ সমযোজী বন্ধনও সৃষ্টি করতে পারে। যেমন কয়েকটা উদাহরণ নেই, ফেমাস কিছু উদাহরণ আছে, আমি এখানে কালার কলম দিয়ে লিখি। যেমন সিলিকন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। দেখো এরা কি যোগের না? সিলিকন আর কার্বন কি একই গ্রুপের? সরি, একই যোগের না, একই গ্রুপের। কার্বন আর সিলিকন একই গ্রুপের। তো CCl4 CiCl4 দুইজনের যে হ্যালাইড, এখানে CiCl4 পানিতে দ্রবীভূত হয়, কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। দুজনে কিন্তু অপোলার, দুজনেই অপোলার, পানি কিন্তু পোলার। বাট সিলিকন টেট্রাক্লোরাইড অপোলার হওয়া সত্ত্বেও সে পানিতে দ্রবীভূত হয়। কেন? সে পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। আর কেন কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না? কেন? কারণ সে পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে না। তাই সে দ্রবীভূত হয় কোথায়? দ্রবীভূত হবে অপোলার কোনো দ্রাবকে। বুঝছো? CiCl4। তারপর নিতে পারো N, তারপর যেটা নিয়েছিলাম আমরা নিই PCl3, এটা কিন্তু পোলার, সমস্যা নাই। PCl5, সেটা আবার কি? নন পোলার। NCl3, তারপরে NF3। আচ্ছা, অনেকগুলো উদাহরণ নিলাম। দেখো যে PCl3, PCl5, NCl3 এগুলো সবগুলো উপরে সবগুলোই দ্রবীভূত হয় পানিতে। কেন? পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। আর NF3 দ্রবীভূত হয় না, কারণ পানিতে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে না। এখন এই সন্নিবেশ সমযোজী বন্ধন কিভাবে সৃষ্টি করে খুব বেশি বলবো না, কারণ কারণ এটা গ্রুপ 14তে আমি অনেক ডিপলি বিস্তারিতভাবে এক্সপ্লেন করছি। তোমরা চাইলে সেটা দেখতে পারো, অনেক বিস্তারিতভাবে আলোচনা করছি এই ব্যাপারটা। জাস্ট আমি CiCl4টা দেখি তোমাকে। এই যে সিলিকন, কয়টা ক্লোরিন যুক্ত? 4টা, 1 2 3 4। CiCl4 4টা। সিলিকন কার সাথে যুক্ত? 4টা ক্লোরিনের সাথে। ফলে ক্লোরিন তো হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই সিলিকনের কি দেখা দেবে? কিছু পার্শিয়াল, মানে পার্শিয়াল পজিটিভ দেখা দিবে। আমি পজিটিভ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, পজিটিভ ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। অন্যদিকে পানির অণু যে অক্সিজেন, পানির অণু যে অক্সিজেন, এটা তো পানি, হাইড্রোজেন, হাইড্রোজেন। এই পানির অণু কি আছে? মুক্ত জোড় আছে না, 2টা লোন পেয়ার। এই লোন পেয়ার ইলেকট্রন ফ্রি, মুক্ত। সে যদি দেখে কোথাও ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়েছে, সে সবসময় ইলেকট্রন দিতে চায়। কিভাবে দিতে চায়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে।
মানে দুইটা ইলেকট্রন পুরোপুরি দিবে না, জাস্ট শেয়ার করবে, যে দুইটা ইলেকট্রন এই সিলিকনকে দিল পুরোপুরি না, শেয়ারের মাধ্যমে। এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন কি আমরা আলোচনা করে আসছি, এটা জানা উচিত। দুই ইলেকট্রন শেয়ার করলো, সিলিকনকে দিল, ঘাটতি সৃষ্টি হয়েছে, সিলিকনকে দিল, দেন বন্ধন সৃষ্টি করলো, কি বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে পানির অণুর কি ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা। আর CiCl4 প্রদত্ত যৌগ, এটা কি ইলেকট্রন গ্রহীতা। ইলেকট্রন দাতা ইলেকট্রন গ্রহীতার মধ্যে কি বন্ধন সৃষ্টি হলো? সন্নিবেশ সমযোজী বন্ধন। পানির সাথে সিলিকন টেট্রাক্লোরাইড কি বন্ধন সৃষ্টি করছে? সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা কি বন্ধন? এটা সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারছে, তাই CiCl4 পানিতে দ্রবীভূত হবে। ওকে, তো প্রশ্ন হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড কেন পারে না? তুমি যেখানে কার্বন টেট্রাক্লোরাইড রাখো 1 2 3 4, এখানে তো পজিটিভ সৃষ্টি হবে, কারণ কার্বনের সাথে ক্লোরিন যুক্ত, তাই না? কার্বনের সাথে ক্লোরিন যুক্ত। আমি ভালো করে লিখি, ক্লোরিন 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 ক্লোরিন, কার্বন, 4টা ক্লোরিন, এখানে তো পজিটিভ। আর এখানে অক্সিজেন, পানির অণু, তো সে তো বসে রয়েছে লোন পেয়ে ইলেকট্রন ইলেকট্রন দেওয়ার জন্য সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। হ্যাঁ, বাট কার্বন তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে যে অক্সিজেন ইলেকট্রন গ্রহীতা, অক্সিজেন পরমাণু মুক্ত ইলেকট্রন যে দিবে কার্বনকে, কার্বনের নেওয়ার মতো কোনো জায়গা নাই, কার্বনের নেওয়ার মতো কোনো জায়গা নেই। ইলেকট্রন দিতেছে একজন, বাট আমি যে নিব, আমার নেওয়ার জায়গা নেই, আমি নিব কিভাবে? অর্থাৎ ইলেকট্রন ঘাটতি থাকলে হবে না, জায়গা থাকতে হবে। সেই জায়গাটা বলা হয় অরবিটাল। অর্থাৎ সিলিকন এখানে ফাঁকা, সিলিকন না বলে আমরা তড়িৎ ধনাত্ম কেন্দ্র বলবো। অর্থাৎ পদার্থ যৌগের তড়িৎ ধনাত্ম কেন্দ্র, এই যে সিলিকনটা তড়িৎ ধনাত্ম কেন্দ্র, তড়িৎ ধনাত্মক কেন্দ্র, ধনাত্মক কিছু বলেছে তড়িৎ, এটা বলে কেন্দ্রীয় পরমাণু। আমি কেন্দ্রীয় পরমাণু বলতেছি না, তড়িৎ ধনাত্মক কেন্দ্র। কেন বলতেছি না একটু পরে বুঝবা। তড়িৎ ধনাত্মক কেন্দ্র, সেই তড়িৎ ধনাত্মক কেন্দ্রে মানে যে পজিটিভ, তড়িৎ ধনাত্মক কেন্দ্রে অবশ্যই ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে, ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। ফাঁকা ডি অরবিটাল থাকলেই দেনই তো মুক্ত ইলেকট্রনটা নিতে পারবে। যে ইলেকট্রন দাতা তাকে লিগ্যান্ড বলা হয়, এটা মনে রাখো, লিগ্যান্ড। লিগ্যান্ড ইলেকট্রন দেওয়ার জন্য প্রস্তুত। আর এই তড়িৎ ধনাত্মক কেন্দ্রে সেখানে যদি ফাঁকা ডি অরবিটাল না থাকে, তাহলে নিবে কি হবে? সিলিকনের আছে ফাঁকা ডি অরবিটাল, কিন্তু কার্বনের নাই। কেন? কার্বনের শক্তি স্তর হচ্ছে দ্বিতীয়। শক্তি স্তর কত? শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। আর দ্বিতীয় শক্তি স্তরে 2D সম্ভব? 2D সম্ভব না, তাহলে একটু নিতে পারে না। আর সিলিকনের শক্তি স্তর কত? বহিস্থ শক্তি স্তর তৃতীয়, আর তৃতীয়তে থার্ড, লিখে দেখি বহিস্থ শক্তি স্তর, বহিস্থ শক্তি স্তর সেটা হচ্ছে কি তৃতীয়। আর 3 নম্বরে 3D সম্ভব, 3D সম্ভব। তা সে কি করতে পারে? ফাঁকা ডিএলএর মাধ্যমে নিতে পারে, মানে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। সিমিলারতে PCl5 সেটাও সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে, PCl5 সেটাও পারে, NCl3 সেটাও পারে। এখন একটু প্রশ্ন দেখো, আচ্ছা NCl3 এখানে মনোযোগ দাও, 3টা ক্লোরিন না? ওকে, এখানে তুমি কি রাখবা? রাখলা হাইড্রোজেন। দেখো তো এই নাইট্রোজেনের শক্তি স্তর কত? দ্বিতীয়। নাইট্রোজেনে কি ডি অরবিটাল আছে? ডি অরবিটাল নাই। তাহলে সে কেন পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে? নাইট্রোজেনের নাই, ক্লোরিনের আছে। নাইট্রোজেনের ডি নাই, বাট ক্লোরিনের ডি আছে। তাই সে এই ক্লোরিন পরমাণুর যে ফাঁকা ডি অরবিটাল, সেটা পানির অণু অক্সিজেনের মুক্ত ইলেকট্রন নিতে পারে, নেওয়ার মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। ওকে, প্রশ্ন নাইট্রোজেনে নাই, ওকে, কারণ নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি স্তর। ক্লোরিনের আছে ফাঁকা ডি অরবিটাল, তাই সেই ফাঁকা ডি অরবিটালের মাধ্যমে পানির মুক্ত ইলেকট্রন নেওয়ার মাধ্যমে সে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। ওকে, কার্বনের নাই, হ্যাঁ ঠিক আছে, কার্বনের নাই ফাঁকা ডি অরবিটাল, বাট এই ক্লোরিনের তো আছে, এখানে তো ক্লোরিনের আছে, CCl4 ক্লোরিন আছে, তাহলে সেই পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে কেন পারে না? তুমি যদি বলো ব্যাখ্যাটা তো বইয়ের মধ্যে এরকমই, নাইট্রোজেন না থাকলেও ক্লোরিনের আছে। নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল না থাকলে, নাইট্রোজেন তো ডি অরবিটাল নাই, ফাঁকা ডি অরবিটাল কোথা থেকে আসবে? দ্বিতীয় শক্তি স্তর। বাট ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, মানে ক্লোরিনের শক্তি স্তর তৃতীয়, বহিস্থ শক্তি স্তর, তাই তার ফাঁকা ডি অরবিটাল আছে, পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। মধ্যবর্তী ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। ক্লোরিন আছে, এখানে তো কার্বন নাই, এখানে তো CCl4 ক্লোরিন আছে, তাহলে এটা তো তৈরি করতে পারতো।
না, এই জন্য আমি বলছি তড়িৎ ধনাত্ম কেন্দ্র বলবা। এই NCl3 তে তড়িৎ ধনাত্ম কেন্দ্র হচ্ছে ক্লোরিন। তড়িৎ ধনাত্ম কেন্দ্র কে? ক্লোরিন, নাইট্রোজেন না। ক্লোরিন হচ্ছে তড়িৎ ধনাত্ম কেন্দ্র। দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সেম। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 3, বাট নাইট্রোজেনের আকারটা ছোট। তাই কি করে? ক্লোরিন থেকে নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রন একটু টান দিয়ে নেয়, তাই নাইট্রোজেন হয়ে যায় পার্শিয়াল নেগেটিভ, ক্লোরিন হয়ে যায় পার্শিয়াল পজিটিভ। অর্থাৎ ক্লোরিন এখানে কি? তড়িৎ ধনাত্ম কেন্দ্র। আর তড়িৎ ধনাত্ম কেন্দ্রে ফাঁকা ডি অরবিটাল আছে, আর পানির মুক্ত ইলেকট্রন সেই ক্লোরিনে দেয়, সন্নিবেশ সমযোজী বন্ধন হয়ে যায়। বুঝছো? এই জন্য NCl3 দ্রবীভূত হয়, আর CCl4 দ্রবীভূত হয় না। CCl4 দ্রবীভূত হয় না, NCl3 হয়। কেন? এখানে নাইট্রোজেন তড়িৎ ধনাত্ম কেন্দ্র না, তড়িৎ ধনাত্ম কেন্দ্র হচ্ছে ক্লোরিন। আর এখানে CCl4 এর মধ্যে কার্বন হচ্ছে তড়িৎ ধনাত্ম কেন্দ্র। আর NH3 ঠিক আছে, এখানে নাইট্রোজেনই তড়িৎ ধনাত্ম কেন্দ্র, কারণ নাইট্রোজেনের ফ্লোরিনের ভিতরে তড়িৎ ধনাত্ম হচ্ছে ফ্লোরিনের সবথেকে বেশি, ফ্লোরিনের 4 আর নাইট্রোজেনের 3, অর্থাৎ এটা কি হবে? পজিটিভ। NH3 নাইট্রোজেনের নাই, ফাঁকা ডি অরবিটাল নাই। আর ফ্লোরিনের যদি তড়িৎ ধনাত্ম কেন্দ্র হইতো, যদি হইতো, তাও হইতো না। কেন? কারণ ফ্লোরিনের তো দ্বিতীয় শক্তি স্তর, এরও ফাঁকা ডি অরবিটাল নাই, নাইট্রোজেনেরও নাই, ফ্লোরিনেরও নাই। নাইট্রোজেনের ডি অরবিটাল সম্ভব না, ফ্লোরিনের ডি অরবিটাল সম্ভব না, তাই NH3 দ্রবীভূত হয় না। অর্থাৎ CiCl4 সিলিকন টেট্রাক্লোরাইড, এটা কিন্তু অপোলার, তারপর পানিতে দ্রবীভূত হইল, কারণ পানি পোলার। অপোলার যুগে পানিতে দ্রবীভূত হইল কেন? কারণ এই পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। PCl3 সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। PCl5 সেটাও কি? অপোলার, নন পোলার, এটাও নন পোলার, এটা পানিতে দ্রবীভূত হয় পোলার একটা দ্রাবকে। কেন? সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। মধ্য কথা, পানিতে দ্রবীভূত হওয়ার জন্য পানির সাথে বন্ধন তৈরি করতে হবে। এই তিনটা কারণেই সমযোজী পানিতে দ্রবীভূত হয়। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, তুলে নাও। আমরা আয়নিক যৌগের আরেকটা ফেমাস প্রপার্টিস এখন দেখব, আর সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। একটু মনোযোগ দিবা। আমরা তো জানি যে আয়নিক যৌগ ক্রিস্টাল ল্যাটিস আকারে থাকে। ক্রিস্টাল ল্যাটিস মানে কি? অর্থাৎ সেখানে অল্টারনেটিভ ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, এইরকম প্যাটার্নে একটা বৃহৎ আণবিক কাঠামো গঠন করবে। সেটাকে আমরা বলতেছি ক্রিস্টাল ল্যাটিস। মানে আয়নিক যৌগে আলাদা আলাদা অনেকগুলো অণু না, একটাই অণু, বাট যেটা বৃহৎ, সেটাকে আমরা বলবো আয়নিক যৌগ। এখানে আমি ওই বৃহৎ পার্টের ক্ষুদ্র একটা পার্ট দেখাইছি, অবশ্যই সেটা সলিড আছে। তো এই যে সোডিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ, সোডিয়াম ক্যাটায়ন, ক্লোরিন অ্যানায়ন, এরা যে যে কাছাকাছি আছে, সেখানে কোন ফোর্সটা কাজ করে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা খুবই স্ট্রং। তো ওটাকে আমরা যদি জুম করে দেখাতে চাই, অর্থাৎ আমি বৃহৎ কাঠামো থেকে জাস্ট একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন নিতেছি, সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ, এদের মধ্যে একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সের নাম কি? সেই ফোর্সের নাম হচ্ছে, পজিটিভ নেগেটিভের মধ্যে যে ফোর্স কাজ করে সেটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কারণ এই আয়নগুলো তো আর মুভ করতেছে না, স্থির, রিজিডলি ফিক্সড, তাই তাদের মধ্যে যে ফোর্স সেটা বলতেছি ইলেকট্রোস্ট্যাটিক। স্ট্যাটিক কেন? স্থির। স্থির আয়নের মধ্যে যে ফোর্স কাজ করে সেটা বলে ইলেকট্রোস্ট্যাটিক। অর্থাৎ এখানে একটা ফোর্স কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। লিখে দাও, এখানে লিখে রাখো স্ট্রং, অন্য কালে আমি লিখি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ফোর্সের কারণে মানে ক্যাটায়ন গুলা খুব কাছাকাছি থাকে, খুব শক্তিশালী ভাবে থাকে, দেন তারা কি গঠন করে? সলিড। সলিড মানে যতক্ষণ পর্যন্ত এই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে এই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আসছে, ততক্ষণ পর্যন্ত তার কি? সলিড অবস্থা আছে। আর এই যে ক্যাটায়ন অ্যানায়ন এর মধ্যে যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এর কারণে আয়নগুলো কি করতে পারে না? মুভ করতে পারে না, এরা যার যার পজিশনে ফিক্সড। তো এটাকে আমরা বলবো যে এই ডিউ টু স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আয়ন্স আর, আয়ন্স আর রিজিডলি ফিক্সড। একটু বড় করে লিখি, ions are rigidly fixed in their position, যার যার পজিশনে তারা খুব শক্ত হবে
ফিক্সড, নড়াচড়া নাই, ফিক্সড ইন দেয়ার পজিশন। যদি আয়ন মুভ না করে, ফিক্সড থাকে, তাহলে তো এই যে আয়নের উপর যে চার্জ পজিটিভ নেগেটিভ সেটা তো মুভ করতেছে না, সেটাও ফিক্সড। আর চার্জ যদি মুভ না করে তাহলে তো কন্ডাক্টিভিটি মানে কারেন্ট কন্ডাক্ট করা সেটা তো সম্ভব না, অর্থাৎ সলিড অবস্থায় তারা কি করে না, কারেন্ট কন্ডাক্ট করে না। তাহলে আমি কি বলবো, আয়ন্স আর নট ফ্রি টু মুভ, আয়ন্স আর নট ফ্রি, আয়ন্স আর নট ফ্রি, আয়ন্স ফ্রি না কিসের জন্য, টু মুভ। তাই সলিড অবস্থায় নট কন্ডাক্ট কারেন্ট, কারেন্ট কি করে না, কন্ডাক্ট করে না, নট কন্ডাক্ট কারেন্ট। আয়নিযোগ্য সলিড অবস্থায় কারেন্ট কন্ডাক্ট করে না, এই হচ্ছে কথাবার্তা। বাট আয়নিযোগ্য আবার কারেন্ট কন্ডাক্টও করে দুইটা অবস্থায়। কি দুই অবস্থার একটা কমন ফ্যাক্টর হচ্ছে এই যে তুমি যদি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা ভাঙতে পারো, এটা যদি ভাঙতে পারো এই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে, তাহলে এই আয়নগুলো ফ্রি হয়ে যাবে, দেন তারা মুভ করবে, কারেন্টও কন্ডাক্ট হয়ে যাবে। তো এই বন্ধনটা দুইভাবে ভাঙা যায়, কয়ভাবে, দুইভাবে। লেখো দুইভাবে ভাঙা যায়। এক, তুমি যদি এই আয়নিযোগকে পানির মধ্যে ছেড়ে দাও, পানি কি করবে, এই যে বন্ধন, এই বন্ধন সেটা কি করবে, ভেঙে ফেলবে। অর্থাৎ পানির মধ্যে ছেড়ে দেওয়া, H2O তুমি যদি ডিজলভ করো, দ্রবীভূত করো পানিতে, পানি এই বন্ধনটা ভেঙে ফেলে, কারণ পানি একটা পোলার, এই আয়নিযোগ পোলার। আমি দেখাচ্ছি কিভাবে ভাঙে। এই ক্লোরিন নেগেটিভকে হাইড্রোজেন, পানির অণু যে হাইড্রোজেন পজিটিভ সেটা টান দিবে, আর সোডিয়াম পজিটিভকে পানির অণু যে অক্সিজেন সেটা টান দিবে, ফলে বন্ধনটা ভেঙে যাবে। ভাঙলে এই যে সোডিয়াম পজিটিভ, আমি একটু নিচে লিখি এটা, সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ, এদের মধ্যে কিন্তু আর কোনো বন্ধন নাই। এখন তারা কি অবস্থা আছে, সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ, ওকে। আর এখানে অ্যাকোয়াস দিবা, অ্যাকোয়াস মানে কি, তার পানিতে দ্রবীভূত হয়ে গেছে, এদের মধ্যে আর কোনো বন্ধন নাই। বন্ধনটা কি ভাঙছে, পানি ভাঙছে। অর্থাৎ তুমি কি করছো, পানিতে ছেড়ে দিচ্ছ, H2O ডিজলভ করছে পানিতে। আরেকটা ওয়ে করতে পারো, সেটা হচ্ছে তুমি যদি এখানে তাপ দাও, এখানে তুমি কি করবা, তাপ দিবা, এটা বলে মল্টেন। একটা ডিজলভ অবস্থা আর একটা কি মল্টেন, মানে তুমি যদি হিট দাও, হিট, মল্টেন, অবস্থা। মল্টেন বাংলা হচ্ছে গলিত, মানে গলানো, আর ডিজলভ মানে দ্রবীভূত করা, পানিতে দ্রবীভূত করা। তাহলে দুইভাবে তুমি করতে পারো, এক পানিতে ছেড়ে দিবা, আয়নিযোগ পানিতে দ্রবীভূত হবে, মানে বন্ধন ভেঙে যাবে, অথবা তাপ দিবা, এই বন্ধনটা তাপ দিয়ে ভাঙবা, আয়নিযোগ তখন গলিত হয়ে যাবে। আর গলিত ফর্মটা কি, লিকুইড, সোডিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ, এখানে আমি লিকুইড দিলাম, এল চিহ্ন দিলাম, এল দ্বারা তো লিকুইড বোঝায়। আর অ্যাকোয়াস মানে পানিতে দ্রবীভূত করছো। এই যে দুই অবস্থায়, এক ডিজলভ আর একটা হচ্ছে মল্টেন, এই দুই অবস্থায় আয়নিযোগের মধ্যে কোনো কি নাই, ক্যাটায়নের মধ্যে কোনো বন্ধন নাই, মানে ওই যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তুমি করছো, ভেঙে ফেলছো। কারণ আয়নগুলা কি হয়েছে, আয়নগুলা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন ধনাত্মক ও ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন না, আয়নগুলো এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, বুঝছো। এখন আয়নগুলো কি করতে হবে, মুভ করতে পারবে। তাহলে এই অবস্থায় আমরা বলবো, এই দুটো অবস্থায়, বলবো আয়ন্স আর ফ্রি, আয়নগুলো কি মুক্ত, কিসের জন্য, টু মুভ, চলাফেরা করতে, মুক্তভাবে চলাফেরা করার জন্য তারা কি ফ্রি, আনসার ফ্রি টু মুভ। ফলে কি হবে, এখন আয়নগুলো কিন্তু মুভিং হয়ে যাবে, চলাফেরা করবে। তাহলে লিখবো আয়ন্স মুভিং, আয়নগুলো কি করতেছে, মুভ করতেছে। আর আয়ন যদি মুভ করে, আয়নের উপর কি, যে পজিটিভ নেগেটিভ গুলো চার্জ না, আয়ন মুভিং মানে কি, চার্জ মুভ করা, চার্জ মুভিং। আর চার্জ মুভ করাকে বলা হয়, আমরা বলি তড়িৎ পরিবাহিতা।
মানে ইলেকট্রিসিটি বলি, ইলেকট্রিসিটি নিচে লিখে দিই ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি অর্থাৎ আয়নি যৌগ কন্ডাক্ট কারেন্ট, মানে কারেন্ট কন্ডাক্ট করে কোন অবস্থায়? দুইটা অবস্থায়, হয় ডিজলভ বা মল্টেন, দ্রবীভূত অবস্থায় অথবা গলিত অবস্থায়। কারণ ওই দুই অবস্থায় তাদের মধ্যে কোনো বন্ধন থাকে না। আবার এই ব্যাপারটা ঘটানো হয় যে ডিজলভ করা হয় বা গলিত করা হয় হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলে। তোমরা যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়বা বা তড়িৎ রসায়ন পড়বা তখন ব্যাপারটা জানতে পারবা। তো এখানে লিখে রাখো পয়েন্টটা, কন্ডাক্ট কারেন্ট, কন্ডাক্ট কারেন্ট, আয়নিক যৌগ কন্ডাক্ট কারেন্ট ইন অ্যান ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেলে এই ব্যাপারটা ঘটানো হয়। এই হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। আশা করি তোমাদের এই আয়নিক যৌগে যা যা বলার সব আমি বলে দিচ্ছি, সব কোনো কিছু বাকি আমি রাখি নাই। হ্যাঁ, তো ভিডিওটা একটু মানে আয়নিক যৌগ নিয়ে আমি অনেক কথাবার্তা বললাম, সেজন্য অনেকে বোরিং হইতে পারো। বাট দেখো, শিখলে শিখার মতো করে শিখো, বুঝলে বুঝার মতো করে শিখো, মানে জিনিসগুলো ফিল করো, তাহলে দেখবা পড়াশোনা করতে ভালো লাগতেছে। হ্যাঁ, তো ওকে, তোমরা তুলে নাও। আর লাস্ট একটা কথা বলি, যদি এই ভিডিওগুলো তোমাদের হেল্প হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।